প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের গণিতের প্রথম অধ্যায়ের কিছু সৃজনশীল আমি করাবো বলেছিলাম। সেখান থেকে কিছু সৃজনশীল অঙ্ক বেশ কিছু করানো হয়েছে। তোমাদের বইতে যে ছিল 2, 3, 4টি যা ছিল সেগুলি করানো হয়েছে। এছাড়াও অতিরিক্ত সৃজনশীল আমি আরও একটি হয়তো বা গতকাল করে দিয়েছি, আজ আরেকটি অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। এরপর আরও কয়েকটি অঙ্ক করাবো, অর্থাৎ কয়েকটি সৃজনশীল পরপর করানোর পর তারপর আমি তোমাদেরকে এখান থেকে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন মানে যেটাগুলো আমরা বহু নির্বাচনী প্রশ্ন সেগুলি সম্পর্কেও আলোচনা করব। তারপর এই চ্যাপ্টারটা টোটালি একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তা দেখি আমরা আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা আজ পর্যন্ত আমাদের এই চ্যানেলটা দেখোনি বা আজকেই নতুন দেখছো, তারা এই চ্যানেলটি সম্পর্কে যারা আজ নতুন জানতে পারছো বা বের করে পেয়েছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে আমার পড়াটা দেখো আগে, দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। আর যারা পূর্বে থেকে আমাদের চ্যানেলের সাথে আসো তারা তো আসোই, এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং তারা অবশ্যই আমি আশা করি তোমরা সাবস্ক্রাইব করে ফেলেছো, আর যদিও না করে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেলটি সম্পর্কে জানাবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। আশা করি তোমাদের আমার কথাটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তা ঠিক আছে, এখন আমি তোমাদের অঙ্কে চলে যাই সরাসরি। দেখো এখানে আমি প্রশ্নটি লিখে দিয়েছি। প্রশ্নটি তোমরা এখানে দেখো, একটি সৈন্যদলকে 7টি সারিতে সাজানো যায়। একটি সৈন্যদলকে 7টি সারিতে এরকম 7টি সারিতে সাজানো যায়, কিন্তু 2, 3, 4, 5 এবং 6 সারিতে সাজালে, যদি 2 সারিতে সাজাই বা 3 সারিতে, 4 সারিতে, 5 সারিতে বা 6 সারিতে যদি সাজাই, তাহলে প্রতি ক্ষেত্রে একজন করে সৈন্য অতিরিক্ত থেকে যায়। তাহলে 2 সারিতে সাজালেও দেখা গেল একজন বেশি হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত থাকে। 3 সারিতে, 4 সারিতে, 5 সারিতে, 6 সারিতে, যে সারিতেই সাজাই না কেন আমাদের একজন করে সৈন্য অতিরিক্ত থেকে যায়। কিন্তু 7 সারিতে যদি সাজাই তাহলে কোনো অতিরিক্ত থাকে না, এই কথাটা বলছে, একজন সৈন্য অতিরিক্ত থেকে যায়। এটা হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমার দেখো এখানে ক নাম্বার প্রশ্নে আমাদের কী দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নটা আমি এরকম ব্র্যাকেট দিয়ে দিই আরও। তাহলে ক নাম্বারে আমাদের আছে 6 এর ভাজকের যোগফল নির্ণয় করো। ভাজক মানে কি? যার দ্বারা ভাগ করা যায় বা ভাগ করা হয়, যার দ্বারা ভাগ করা হয় সেটি তো ভাজক। আর সেই ভাজকের যোগফল, তাহলে 6 এর ভাজক কি? মানে 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে মিলে যায়, মানে নিঃশেষে বিভাজ্য হয়। যেমন 1 দিয়ে 6কে ভাগ করা যায়, 2 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 দিয়ে 6কে ভাগ করা যায়, 4 দিয়ে কি যায়? 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থেকে যাবে, অতএব 4 হবে না, মানে আমাদের নিঃশেষে বিভাজ্য হতে হবে। 5 দ্বারা 6কে ভাগ করা যায়, কিন্তু সেটা দশমিকে আসবে বা অবশিষ্ট থাকবে, এজন্য ওটাও হবে না। কিন্তু 6 দ্বারা 6কে ভাগ করলে এটা মিলে যায়। তাহলে যে সকল সংখ্যা দ্বারা 6কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় সেই সমস্ত সংখ্যার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ 6 এর ভাজকের যোগফল নির্ণয় করো। তাহলে 6 দ্বারা 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1, 2, 3 এবং 6, এই 4টি সংখ্যা দ্বারা। এখন বলছে এই 4টি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে, একেবারেই সহজ। তোমাদের একটা সহজ অঙ্ক এখানে দিয়ে দিয়েছে। আমি সেই সহজ অঙ্কটা, যদি এই অঙ্কটা কিন্তু আমাদের এই উদ্দীপকের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, অর্থাৎ উদ্দীপকের বহির্ভূত এই অঙ্কটি, অর্থাৎ ক নাম্বার অঙ্কটি সবসময়ের জন্যই উদ্দীপকের বাইরে থাকে। অথবা এখানে একটা প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো একটা প্রশ্ন দেওয়া থাকলো, মনে করো উৎপাদক কাকে বলে, বা আরও বলে, অথবা বলে দিতে পারে তোমার কি মৌলিক সংখ্যা কি, সহমৌলিক সংখ্যা কি, এরকম যে কোনো, বা যৌগিক সংখ্যা কি, এরকম কিছু সংজ্ঞা দিয়ে দিতে পারে তোমাদের এই ক নাম্বারে। দেখা গেলো অনেক সময় অঙ্ক দেয় যেটা উদ্দীপকের বাহিরে, আবার উদ্দীপক থেকেও দিতে পারে, আবার উদ্দীপকের সাথে কোনোই সংশ্লিষ্টতা নেই, এরকম একটা সংজ্ঞা দিয়ে দিতে পারে। তাহলে এই জন্য ক নাম্বারের সাথে আমাদের উদ্দীপকের চিন্তা করে লাভ নাই। এখানে যেমন 6 এর ভাজকের কথা বলছে, এটা এখানে 6 আছে উদ্দীপকে, কিন্তু পুরা উদ্দীপকের যে কথাটা, অর্থাৎ এই কথার সাথে আমার এখানে কোনো মিল নেই। যাই হোক, এখানে আমরা ক নাম্বার প্রশ্নটির উত্তরটা দিই। দেখো সমাধান। ক, 6 সমান সমান 1 গুণন 6, এইটাকে আমরা লিখতে পারি 2 গুণন 3। তাহলে 6কে আমরা কি 2 গুণন 3ও লিখতে পারি না? সুতরাং 6 এর
ভাজকগুলো হলো 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, তাই না? তাহলে আমার প্রশ্ন বলছে কি ভাজকের যোগফল নির্ণয় করো। তাহলে সুতরাং ভাজকগুলোর 6 এর ভাজকগুলোর যোগফল সমান সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 6 কত হয়? 3 3 6 আর 6 12। উত্তর 12 শেষ। এবার খ নাম্বার দেখো, খ নাম্বার অঙ্কে আমাদের কি বলছে, সৈন্য দলে সর্বনিম্ন কতজন সৈন্য আছে। তাহলে সৈন্য দলে আমাদের যে সংখ্যাগুলো আছে তাহলে এত এত সারিতে সাজানো যায়, তাই না? তাহলে 2 3 4 5 6 ইত্যাদি সারিতে সাজানো যায়। এখানে একটা কমপক্ষে একটি সৈন্য দলে 7টি সারিতে সাজানো যায়, কিন্তু এত এত সারিতে সাজানো যায় না। সৈন্য দলে সর্বনিম্ন কতজন সৈন্য আছে? আমি তোমাদেরকে বলছিলাম সর্বনিম্ন কথাটি উল্লেখ থাকলে সেটি হয় কি লসাগু, আবার সর্বোচ্চ কথাটি উল্লেখ থাকলে সেটা হয় গসাগু। এছাড়াও এটা কিন্তু আমাদের মুখ্য বিষয় না, কারণ এটা আমাদের মূল কথা না। মূল কথাটা হলো আমরা বলছি কাকে দ্বারা ভাগ করলে, যাকে দ্বারা ভাগ করলে যদি এরকম থাকে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে সেটা হবে আমাদের লসাগু। আর কোনো একটি সংখ্যাকে ভাগ করলে এরকম যদি থাকে তাহলে আমরা সেটা বলছি গসাগু। তাহলে দেখো আমাদের এখানে সৈন্য দলে কতজন, কিছু সংখ্যক সৈন্য আছে, কতজন তা জানি না। সেই সৈন্য দলকে যদি আমি 2টি ভাগে ভাগ করি, মানে 2 দিয়ে ভাগ করি, 2টি দলে ভাগ করা মানে কি 2টি সারিতে ভাগ করা, মানে 2 দিয়ে ভাগ করি, আবার 3 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি, অথবা 6 দিয়ে ভাগ করি, যেটা দিয়ে ভাগ করি না কেন একজন অতিরিক্ত থাকে, মানে উদ্বৃত্ত থাকে। তাহলে কি এত এত দিয়ে ভাগ করা বোঝাইতেছে না? তাহলে দ্বারা দিয়ে ভাগ করা এরকম বোঝাইলে তখন আমরা কি বলছিলাম, সেক্ষেত্রে লসাগু হবে। তাহলে এখানে কিন্তু আমাদের সেটা সরাসরি দ্বারা দিয়ে কোনো কিছু নাই, কিন্তু আমাদের কথাটার অর্থটা দাঁড়াইতেছে দ্বারা বা দিয়ে, অতএব এটা আমাদের লসাগু হবে। তাহলে এখানে আমাদের লিখি সৈন্য দলে সর্বনিম্ন কতজন সৈন্য আছে। সৈন্য দলে সর্বনিম্ন সৈন্যের সংখ্যা হবে 2 3 4, ওই লাইনে লিখি 2 3 4 5 ও 6 এর লসাগু অপেক্ষা 1 বেশি। কারণ কি যেখানে একজন যেহেতু অতিরিক্ত থাকে, যেটা লসাগু সেগুলিকে তো ভাগ করা যাবেই। তাহলে আমাদের যেহেতু একজন অতিরিক্ত থাকে তাহলে তার সে এক বেশি ছিল দেখেই ওটাকে আর ভাগ করা জানে, ওই একজন রয়ে গেছে, এজন্য 1 বেশি যোগ করে দেব। তাহলে এই সংখ্যাগুলোর এখানে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে এখানে 2 3 4 5 6 এর লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা 2 আছে, 4 আছে, 6 আছে, যাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 1 2, 3কে ভাগ করা যায় না, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, যার জন্য 5ই রইল, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়। এখানে 2 দিয়ে একটাকে শুধু যায়, আর কোনোটাকে ভাগ করা যায় না, তাহলে আমরা 3 দিয়ে দিব। 3 দিয়ে 1কে ভাগ করলে 3ই হয়, 1ই হয়, এখানে তো 1কে আর ভাগ করা যায় না। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 2কে ভাগ করা যায় না, যার জন্য আমরা 2 এর 2ই নামাবো। 3 দিয়ে 5কে ভাগ করা যায় না, যার জন্য 5 এর 5ই নামাবো। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, আর কোনোটাই যায় না। তাহলে লিখি সুতরাং নির্ণেয় লসাগু কত? 2 গুণ 3 গুণ 2 3, 1 1 তো আর গুণ করার দরকার নাই, 2 গুণ 5, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। তাহলে আমাদের এখানে লসাগু আসলো 60। এই 60কে কিন্তু আমাদের 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 30 দুগুণে 60,
3 দিয়ে ভাগ করলে 3 বিশে 60, 4 দিয়ে ভাগ করলে 4 15 60, 5 দিয়ে ভাগ করলে 5 12 60, 6 দিয়ে ভাগ করলে 6 10 60, মানে 60কে সবগুলো দিয়ে ভাগ করা যায়। কিন্তু আমাকে বলছে কি সারিতে সাজাতে গেলে একজন অতিরিক্ত থাকে, তাহলে কি অবশ্যই তাহলে 61 জন ছিল, এই জন্য এখানে বলছি এক বেশি হবে। তাহলে এখন লিখি সুতরাং নির্ণয় সংখ্যাটি, সুতরাং নির্ণয় শূন্যের সংখ্যা বা শূন্য সংখ্যা 60 যোগ 1 জন সমান সমান 61 জন। এখানে লিখে দাও উত্তর 61 জন। এই তো হয়ে গেল আমাদের। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটি সমাধান কিন্তু হয়ে গেল। তোমরা তুলে নাও, আর যদি তুলে না সারতে পারো তাহলে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো, যেন তোমরা পরবর্তীতে এটাকে দেখে সুন্দর করে অঙ্কগুলোকে উঠিয়ে নিতে পারো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, একেবারেই সহজ অঙ্ক, কারণ ইতিপূর্বে এ জাতীয় অঙ্ক অনেকগুলি করানো হয়েছে। এবারে গ নাম্বার অঙ্কটাই আসি মেলা, এটা মুছে দিলাম তাহলে। গতে বলছে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদের কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখন আমরা এখান থেকে হিসাব করে পাইলাম মোট শূন্য আছে কতজন, হিসাব করলাম 60 জন, তাই না? এখানে যে আমরা হিসাব করলাম, এখানে প্রতি সারিতে এত করে সাজালে একজন অতিরিক্ত থাকে, ও না, তাহলে খ হতে আমরা পেলাম মোট শূন্য আছে কয়জন, 61 জন আমরা পেলাম। তাহলে এই 61 জনকে কি বর্গাকারে সাজানো যায় কিনা সেটা দেখি। যদি না যায় তাহলে কতজন যোগ দিলে সেটাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এখন আমরা লিখি খ হতে পাই শূন্য দলে মোট শূন্য সংখ্যা 61 জন। এই 61কে আমরা এখন বর্গমূল নির্ণয় করি। 61 এর বর্গমূল নির্ণয় করলে 61কে কত দিয়ে ভাগ করা যায়, 8 দিলে 8 8 64, বেশি হয়ে যায়, তাহলে 7 7 49। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে, 9 10 11, 2 হাতে হলো 1, 5 আছে কত হলে 6 হবে, 1 হলে 12 আমাদের অতিরিক্ত থেকে যায়। তাহলে এটাকে যদি আমাদের বলতো কতজন শূন্যকে সরিয়ে রাখলে বা বাদ দিলে বর্গাকারে সাজানো যাবে, তাহলে কিন্তু আমরা বলতাম কি 12 জন শূন্যকে সরিয়ে রাখলে, এই 12 জন যেহেতু আমাদের উদ্বৃত্ত রয়ে গেছে, তাহলে 12 জনকে যদি সরাই রাখতাম তাহলে এদেরকে বর্গাকারে সাজানো যেত, অর্থাৎ প্রতি সারিতে 7 জন করে সাজাইতে পারতাম। কিন্তু এখন আমাকে বলছে কতজন শূন্য যোগ দিলে, তাহলে এই যে আমাদের 12 আছে অতিরিক্ত, এটাকে এখন আমরা বিবেচনা না করে যদি আমরা কিছু শূন্য যোগ করি তাহলে আমাদের বর্গমূলটা 7 আর থাকবে না, তাহলে বর্গমূল হবে কত, 8। এর আগে করছো এরকম অঙ্ক, কিছু শূন্য এখানে কথাটা লিখে নিতে পারি, যেহেতু একষট্টি এর বর্গমূল নির্ণয় করতে গিয়ে বারো অবশিষ্ট থাকে, সুতরাং 61 বর্গ সংখ্যা নয়। উক্ত সংখ্যার সাথে কিছু শূন্য বা
শূন্য যোগ করলে তাদের বর্গমূল হবে 7 যোগ 1 বা 8। 7 যোগ 1, ঠিক আছে, যোগ 1 বা 8, তাই না? তাহলে এটার বর্গমূল হবে কত? ঠিক আছে, 8। এখন এই অবস্থায় আমাদের তাহলে সুতরাং শূন্য যোগ দিতে হবে কতজন? 8 গুণন 8, তাহলে 8 গুণন 8 বিয়োগ 61 জন সমান 8 8 64 বিয়োগ 61 জন সমান 3 জন। তিনজন, এই তো। তাহলে কতজন শূন্য যোগ দিতে হবে? এখানে বলছে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখানে কমপক্ষে কথাটাকে আমরা লিখে নিতে পারি উক্ত সংখ্যার সাথে সর্বনিম্ন শূন্য যোগ করলে, না লিখলেও চলে, উত্তরের মধ্যে লিখে দিই উত্তর। এখানে কি বলছে? কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে, উত্তর কমপক্ষে 3 জন শূন্য যোগ দিলে তাদের বর্গাকারে সাজানো যাবে। এটাই উত্তর। তাহলে উত্তর কমপক্ষে 3 জন শূন্য যোগ দিলে তাদের বর্গাকারে সাজানো যাবে। লেখা এগুলি কমায় বাড়ায় তোমরা যেভাবে খুশি একটু কমাইতে পারো, কারণ এর আগেও এই জাতীয় অঙ্ক করছি আমি। কিছু অঙ্কে দেখাগুলো লেখা অনেক কমাইছি, আবার কিছু অঙ্কে অনেক বেশি লিখছি। আমি বারবারই বলছি তোমাদেরকে এটা লেখাগুলো তোমাদের মূল ভাষাগুলোকে ঠিক রেখে তোমরা ইচ্ছা করলে লেখাটাকে কমাতে বাড়াতে পারো। তাই যাই হোক, আমাদের গ নাম্বার অঙ্কটাও হয়ে গেল, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন কিন্তু আমাদের এখানে আরেকটি সৃজনশীল তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। তাহলে এইভাবে আমি তোমাদেরকে যতগুলো সৃজনশীল প্রশ্নগুলো করে দিচ্ছি সবগুলোকেই তোমরা অবশ্যই একটা নোট খাতা তৈরি করবে এবং সেই খাতায় এগুলি তুলে রাখবে, তুলে এগুলিকে সুন্দর মতো করে সবগুলোকে সমাধান করে ফেলবে। আর আমি আরও কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে বানিয়ে দিব, সেগুলি তোমরা অবশ্যই তোমাদের নোট খাতায় সুন্দর করে তুলে ফেলবে এর পরবর্তী ক্লাসে। তা আজ এই পর্যন্তই। সে পর্যন্ত তোমরা সকলে আগামী ক্লাসের অপেক্ষায় থেকো এবং আগামী ক্লাসের পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং তোমাদের এই চ্যানেলের সাথেই থাকো। বাসায় নিরাপদে থেকে তোমরা নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যাও, লেখাপড়াকে বন্ধ করবে না। তোমরা অনলাইনে এভাবে নিয়মিত পড়ালেখাগুলো চালিয়ে যাও। তাতে তোমরা দেখা গেলো স্কুল বন্ধ থাকলেও তোমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছো সেই ক্ষতিটা কিছুটা হলেও আমরা পুষিয়ে উঠতে পারবো, কারণ স্কুলের সাথে অন্য কিছুই তুলনা করা যায় না। যেহেতু স্কুলকে তোমরা পাচ্ছ না, সেক্ষেত্রে তোমাদের একটা বিশাল বড় সাপোর্ট হবে এই ক্লাসগুলো। এই জন্য তোমরা এই ক্লাসের সাথে থাকো এবং তোমাদের বন্ধুবান্ধব সকলকেই এ বিষয়ে উদ্বুদ্ধ করো। ধন্যবাদ সকলকে।